এবার আমরা চলে এসেছি ভবানী পাঠক ও দেবী চৌধুরানী মন্দির। আমরা এখন পৌঁছে গেলাম মন্দিরে। জাস্ট দেখো পরিবেশটা, দেখো এখানকার। গেটটা সামনের দিক দিয়ে না। আমরা এখন দাঁড়িয়ে আছি ভবানী পাঠক বা দেবী চৌধুরানী যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরের ঠিক সামনে। এদিকে আসো, তোমাদের একটা জিনিস দেখো, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের একটি লাইন এখানে লেখা আছে। এদিকে আসো, একটু ফোকাস করো। দেবী চৌধুরানী উপন্যাসের পাতা থেকে। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী যে উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের পাতা থেকে কিছু লাইন লেখা আছে। দেখো, ভবানী পাঠকের তত্ত্বাবধানে নিশি ঠাকুরানী ও গোবরার মাকে লইয়া প্রফুল্ল শিক্ষা ও সংসার শুরু হইল সেই জঙ্গলের ভগ্ন অট্টালিকায়। অতঃপর 5 বছরের ব্যবধানে সেই শিক্ষা শেষ হলো। এই ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়াল বরাবর বিভিন্ন উপন্যাসের লাইনগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো, এখানেও আবার রয়েছে দেবী চৌধুরানী উপন্যাসের একটি লাইন, খুব সুন্দর। আর দেখো, সেই সন্ন্যাসী ভবানী পাঠক আর দেবী চৌধুরানী। ভিতরে যাওয়া যাবে? খোলা আছে না? আমরা এবার মেন গেটের দিকে যাব, মন্দিরে প্রবেশ করব। দেখো, ইতিহাসের পাতা থেকে সমস্ত উপন্যাসের, দেবী চৌধুরানী উপন্যাসের যে অংশগুলো সেটা এখানে লেখা আছে। মন্দির নির্মাণের প্রেক্ষাপট, তার দৃশ্য রয়েছে। ভবানী পাঠকের দলের লোকের সাথে দেখো ইংরেজদের একটি লড়াইয়ের দৃশ্য রয়েছে। আমি যেটা দেখতে পেলাম 1773 সাল। 1773 সালের কথা, ঠিক আছে। হেলমেটটা কেন নিয়ে আসলাম? সাইডে কিচ্ছু হবে না। সেই পুরনো মন্দির। ভেতরে গেলাম, দেখো ঠাকুরমশাই, এগুলো বলতে পারবেন এগুলো কিসের মূর্তি? সব এগুলো বডিগার্ড সব না? মানে ওই ভবানী পাঠকের। আচ্ছা, ব্রিটিশের সময় বডিগার্ড ছিল। ব্রিটিশের সময় সাথে লড়াই করছিল না? আচ্ছা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তার বডিগার্ডগুলো ছিল। দেবী চৌধুরানী, তাই তো? এটা হচ্ছে তিস্তাবুড়ি, গঙ্গা দেবী। এটা হচ্ছে এই যে ভবানী পাঠকের শিষ্য। আচ্ছা, আর ভাগ হচ্ছে ভবানী পাঠকের বাহন। ভবানী পাঠক তোমরা দেখতে পাচ্ছ, ভবানী পাঠকের একটি মূর্তি রয়েছে, পাশে রয়েছে দেবী চৌধুরানী। ইতিহাসের পাতায় আমরা জানি এই মন্দির কত বছর হলো এই মন্দিরটা? এটা আমাদের বংশ পরস্পর 19 জন চলে গেল শ্মশানে, আমি পড়ছি। আচ্ছা,
মানে বলতে গেলে আজকে না হলো কালকে যেতে হবে। আচ্ছা, কুল পুরোহিত তাই তো? আমার দাদু বংশ পরম্পরায় ফার্স্ট উনি দাদু পূজা করছে। আচ্ছা, তারপরে এই তো বংশ পরস্পর পূজা করতে 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 সব চলে গেল। আমি পড়ছি 20তম। বাবা যাওয়ার 50 বছর হলো, 50 বছর আমার পূজা করা হলো। আচ্ছা, এইটা সব বৈকুণ্ঠ ফরেস্ট। বৈকুণ্ঠ ফরেস্ট, হ্যাঁ ফরেস্ট ছিল ওইটা। হ্যাঁ ফরেস্ট ছিল। এরকম আসলে না? না, প্রথমবার। আমি আগে এসেছিলাম, আমার বন্ধু বেলাকোপায় থাকে, আপনার সাথে একবার কথা হয়েছিল। এখানে আসছিলে আগে কি কি দেখছিলে বলো তো, তোমার কাছে আমি শুনি। না, আমার এখন ঠিক মনে পড়ছে না, অনেক বছর আগে এসেছি, ঠিক মনে পড়ছে না। বাঘ কয়টা ছিল বলো তো? মনে নেই, মনে পড়ছে না। সিঁড়ির বাঘগুলো দেখছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাই তো। সিঁড়ির বাঘ 6টা বাঘ ছিল পাথরের। ডিএম অফিসে ছিল, নিয়ে গেল যখন মন্দিরটা পুড়ে গেল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে হ্যাঁ মন্দিরটা পুড়ে ছিল তো তখন, তখন নিয়ে গেল ওখান থেকে আনার পরে বাঘগুলো যেখানে ছিল, হ্যাঁ ওখানে রাখানোর দোকান না। হ্যাঁ, বাঘগুলো আসো আমি দেখাচ্ছি। আসো আসলে কি করছো? ও চাপিটাই। আমার প্রশ্ন ওইটাই, এই যে এই পাশে এখানে সিঁড়ির বাঘ মধ্যে ছিল না? 3টা ছিল, এই পাশে সিঁড়ির মধ্যে 3টা ছিল। ওই আচ্ছা। পাশটা নয়, মন্দিরে আছে। আমার মাস্টার থাকবে মা দেবী। আচ্ছা, না দেখালে তো বিশ্বাস করবেন না। না জিনিসটা অরিজিনাল না ডুপ্লিকেট। 6খানা সিংহ এখানে আছে। সিংহ, আচ্ছা অনেক পুরনো না? অনেক পুরনো। আচ্ছা, এগুলো এখানে রাখা হয়েছে? ডিএম অফিস থেকে আনছে, এখানে যে আনছে এখানকার লিটারগুলো এখানে রাখছে। আমি যদি বলতে যাই লাস্টটা আমি খারাপ হয়ে যাবো। আচ্ছা, মানে যখন ওই মন্দিরে আগুন লাগে তখন এগুলো নিয়ে যাওয়া হয় নাকি? এখান থেকে নিয়ে গেছে, ওই জন্য চুপচাপ হয়ে আছে। আচ্ছা, এটা ঠাকুরমশাই কেন আগুন লেগেছিল? আগুন তো লাগছে পিছনে, কি করে লাগছে? এখান থেকে 5 কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ি মালিবিটা। তা আমি কি করে জানবো? আচ্ছা, আর এতটুকু প্রদীপের মধ্যে কতটুকু তেল থাকতে পারে? প্রদীপ দিয়ে তো আগুন লাগেনি। আচ্ছা, ওরা বললো এসে যে কারেন্টের শর্ট দিয়ে মারা গেছে, আগুন পুড়ে গেল। তো সামনের দিকে সে একটা ভল ঝুলানো ছিল, পিছনে কোনো তার ছিল না, মিডিলেও কোনো তার ছিল না। এরকম মন্দিরটার পিছনে আগুনটা লাগছে। পিছনে তাহলে কি করে আগুনটা লাগলো? ওটাই এখনো মানে রহস্যময়, ওইটা কিভাবে আসলো মায়ের মন্দিরে। তো কত বছর হলো তাও মোটামুটি আগুন লেগেছিল? আগুন প্রায় 3-4 বছর। 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল। তারপরে আবার সংস্কার করে এই মন্দির বানাইলো। আর আমি শুনেছি যেটা পুরনো, যেটা মানে দেবী চৌধুরানী মাকে পূজা করতো, যেটা ওটা পুরো মা কালী যেটা বলতে, ওইটা তার আগে নষ্ট হয়ে গেছে। ওইটা আমি বলতেছি, এদিকে আসো। ওই পাশে মা কালীটা দেখতেছো না, ওরকমে কালো রঙের ছিল, কাঠের। হ্যাঁ। ওটা নষ্ট হয়ে গেছে, তখনকার বাজারে কারিগর পাওয়া হলো না। ওই যে মা কালী কালো রঙের বানিয়ে নিয়ে আসছে, ওটা হচ্ছে থানকালী, এটা হচ্ছে ভদ্রকালী। আচ্ছা, ওই মা কালী ওটাই আর কি উনি পূজা করতেন। সেই মায়ের ওটা আর নেই এখন। এটাকে পূজা করতে, পূজা করে যাত্রা করতো, ডাকাত করতে যেত। আচ্ছা, এটা মা কালী আজ কাঠের ছিল, আমি চোখের দেখা। এখানে কাঠের মায়ের মূর্তি ছিল তাই তো? কাঠের। আচ্ছা, বন্ধুরা তোমরা দেখতেই পেলে এত সুন্দর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের আমরা সাক্ষী হলাম। খুব সুন্দর মন্দির, তার মন্দিরের যে চারপাশের যে পরিবেশ সত্যি খুব সুন্দর। 4-5 বছর আগে মন্দিরটি কোনো একটি অজানা কারণে আগুন লেগে যাওয়ার পর আবার সরকারের সহযোগিতায়, স্থানীয় লোকের সহযোগিতায় নতুন করে মন্দিরটিকে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে। সত্যি তো আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। ইতিহাসের যেহেতু নিদর্শন, আমাদেরকে ইতিহাসের নিদর্শনকে বাঁচিয়ে রাখাই আমাদের কাজ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা ঐতিহাসিক জায়গা, দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক তারা এখানে পুজো করতো। সেই মায়ের মন্দির, সেই মন্দির থেকে পুজো করে তারা কিন্তু ডাকাতি করতে যেত সেই বৈকুণ্ঠপুর জঙ্গলে। ঠিক আছে, তো অনেক তথ্য আমরা এখানে কুল পুরোহিত
এনার কাছ থেকে পেলাম। তো তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা নিশ্চয়ই এখানে ভিজিট করতে পারো, এই ঐতিহাসিক জায়গাটাকে একবার পরিদর্শন তোমরা করতেই পারো। বোদাগঞ্জ না তাই বলছি যে ওনার এখানে অস্তিত্ব ছিল, এখানে আশেপাশে ডেরাতেই থাকতো দেবী চৌধুরানী আর হচ্ছে ভবানী পাঠক, এখানেই ছিল। আর চা বাগান ছিল সেই সময়, বৈকুণ্ঠপুর ফরেস্টে খুব মানে প্রগাঢ় জঙ্গল। আগে চা বাগান ছিল না, শুধু ফরেস্ট, পুরো জঙ্গল ছিল, শাল গাছ ছিল, শাল গাছ, প্রচুর শাল গাছ ছিল। আচ্ছা, বাঘ ভালুক জানোয়ার অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ, বাঘ তো ওনার ওই যে ওনার বাহক, বাহন বাহন, সেটাই। যেরকম ইংরেজের সাথে লড়াই করছিল, হ্যাঁ হ্যাঁ ভবানী পাঠক দেবী চৌধুরানী বড় বড় লোকের বাড়িতে ডাকাত করতো, গরিবকে দান করতো। হ্যাঁ, এদিকে ইংরেজ বলতেছে টাকাটা আমাদের দাও। হ্যাঁ। আচ্ছা, আমরা তো এখন আছি দেবী চৌধুরানী আর ভবানী পাঠক এই মন্দিরে। আচ্ছা, এই মন্দিরটা তো অনেক পুরনো, এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল? আচ্ছা, দেখো এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে। মন্দিরটা মোটামুটি 1793 এই সময়ের দিকে প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, তবে অনেকে ভাবে যে ভবানী পাঠক এই মন্দির প্রতিষ্ঠা করেছিল, কিন্তু না, ভবানী পাঠক কিন্তু ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেনি। মন্দিরটি ওই সময় 1793 গোড়ার দিকে বৈকুণ্ঠপুর রাজবংশের এক বংশধর দর্পদেব রায়কর ভবানী পাঠকের সংস্পর্শে আসে, তারপর তার উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। দর্পদেব রায়করের উদ্যোগেই কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। দর্পদেবের রায়করের যেমন উদ্যোগ, তার পাশাপাশি ইংরেজ রেমন্ড হিলাইস বলে এক আর্কিটেকচার বা বলতে পারো এই প্ল্যানিং বা ডিজাইন করেছিল ইংরেজ রেমন্ড হিলাইস, ঠিক আছে। তার ভবানী পাঠকের এই মন্দিরটি কিন্তু এনারা দুজনে মিলে প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তো এটা একটা অজানা একটা ইতিহাস। আর পরবর্তীতে তোমরা দেখতে পাবে মন্দিরে দুটি মূর্তি রয়েছে, জনশ্রুতি রয়েছে, অনেকে বলে পার্বতী আর মহাদেবের মূর্তি। তবে যেটা আসল সত্য আমরা জানতে পারলাম, একটি মূর্তি ওখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি মূর্তি আছে, সেই মূর্তি একটি কিন্তু ভবানী পাঠকের মূর্তি, আর পাশের মূর্তিটা সেটা দেবী চৌধুরানী। তার কারণ আমরা জানি যে তারা ডাকাত দলের সর্দার। অ্যাকচুয়ালি কি হয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভবানী পাঠক তার লড়াই ছিল, তার যে দলবল ভবানী পাঠকের, পরবর্তীতে প্রফুল্ল, আমরা যাকে জানি ডাকনাম প্রফুল্ল, ইতিহাসের পাতায় দেবী চৌধুরানী। তো প্রফুল্ল আর দেবী চৌধুরানী বা তাদের দলবল নিয়ে তারা ইংরেজদের সঙ্গে লড়াই করত, ইংরেজদের বিভিন্ন গুচ্ছিত ধন সম্পদ লুট করে এনে গ্রামের এই যে পার্শ্ববর্তী গ্রামের লোককে কিন্তু তারা দান করত। তার জন্য ইংরেজরা তাদের বলতো কি দস্যু, হ্যাঁ। আর দেবী চৌধুরানীকে বলা হতো ব্যান্ডিট কুইন, এটা ইতিহাসে বিখ্যাত, দেবী চৌধুরানী ব্যান্ডিট কুইন বলে বিখ্যাত। আর কিন্তু জনশ্রুতি রয়েছে এখানকার যে লোকজন তারা কিন্তু ভবানী পাঠককে দেবতার মতন পুজো করত, তার জন্যই এই বিগ্রহটা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তীতে এখানে এই ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর বিগ্রহ স্থাপন করে পুজো দেওয়া হয়। আচ্ছা, আর সেই সময়টা যখন মানে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক ছিল, সেটা হচ্ছে 1700 শতকের দিকে, মানে 1773 মানে 1800 শতকের দিকে, তাই 1800 শতকের দিকে, ওই 1790-80 এই সময়ের দিকে এই অ্যাক্টিভিটিগুলো চলে। না হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে কিন্তু এই প্রেক্ষাপটটা কিন্তু আমরা দেখে থাকি, তাই না? অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু আমাদের হচ্ছে 1669 খ্রিস্টাব্দে কিন্তু জলপাইগুড়ি জেলার মানে পত্তন হচ্ছে। সেই সময় কিন্তু জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ কিন্তু তৎকালীন মানে রংপুর সাথে, এখন যেটা বাংলাদেশে রয়েছে, কিছুটা অংশ কিন্তু রংপুর এবং জলপাইগুড়ির অংশটা কিন্তু একত্রিতই ছিল। আর সেই সময় তোমার তিস্তা, করলা এই নদীর অববাহিকা জুড়ে কিন্তু আমাদের দেবী চৌধুরানী, ভবানী পাঠক এদের কিন্তু যাতায়াত ছিল। তারা এই সমস্ত এরিয়াগুলোতে ডেরায় তারা থাকতেন, জঙ্গলে, বৈকুণ্ঠপুর জঙ্গলে তাদের ডেরা ছিল। সেই সময় তোমাদের আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় তাদের ডেরা ছিল, এবং সেখান থেকে তারা তাদের মানে এই কাজকর্মগুলো করতো, ডাকাতি করতো, তাই না? আর সেই সময় যেহেতু বঙ্কিমচন্দ্র তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বাংলার বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় তার সেখানে কর্মজীবন তাকে কাটাতে হয়েছে, এবং সেই সময় তিনি এই মিথ দেবী চৌধুরানী তিনি এনার সম্পর্কে শুনেছিলেন,
এই প্রেক্ষাপট নিয়েই কিন্তু তিনি দেবী লিখেছিলেন চৌধুরানী দেবী উপন্যাসটা রচিত। চৌধুরানী উপন্যাসটা লিখেছিলেন। আর আমরা বাঙালি পাঠক কিন্তু মানে রোমাঞ্চ হই এই উপন্যাসটি পড়ে। একদম তাই না? সত্যি, তার কারণ এটা আমাদের প্রাণের, আমাদের যে প্রাণের সম্পদ থেকে এই তৈরি আমাদের ইতিহাস, তো আমাদের অবশ্যই শিহরণ জায়গায় এই ইতিহাস। সেটাই। আর এটা বাঙালির ক্ষেত্রে একটা গর্ব। তো আজও আমরা ইতিহাসের পাতায় অনেক তথ্য পেয়ে যাচ্ছি, পরবর্তীতে আরও অনেক পরিমার্জনের পর অনেক অজানা তথ্য উঠে আসছে, পরবর্তীতেও আরও আসবে। বঙ্কিমচন্দ্র এই ইতিহাসটা মানে ঐতিহাসিক চরিত্রগুলো নিয়েছিল এবং তার সাথে কিন্তু নিজের কল্পনাও কিন্তু তিনি মিশ্রিত করেছিলেন। ঠিক আছে, তো আমরা কিন্তু দেবী চৌধুরানীকে কিন্তু আমরা এই বাংলা উপন্যাসে কিন্তু একটা বিরাট জায়গা জুড়ে তিনি রয়েছেন। সেই সময় উত্তরবঙ্গের যে মানে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন, তাই না, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সেই প্রেক্ষাপটটা কিন্তু আমরা এই উপন্যাসে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্রের, তাই না? একদম প্রেক্ষাপট তো ওইখান থেকে আসে। দেবী চৌধুরানী বা ভবানী পাঠক, পরবর্তীতে ভবানী পাঠক দেবী চৌধুরানীর মধ্যে এক মানবী রূপের পাশাপাশি নারীর এক দেবী সত্তা। এর জন্য ভবানী পাঠক কিন্তু দেবী চৌধুরানীকে মা বলে ডাকতেন, মা বলে সম্বোধন করতেন। তো তাকে পরবর্তীতে যে ক্ষমতার হস্তান্তর, তার যে ডাকাত বিপ্লবী দলে, সত্তা, হ্যাঁ, সে কিন্তু সেই দেবী চৌধুরানীকে সাধারণ নারী থেকে হস্তান্তর কিন্তু তিনি করলো। একজন বিপ্লবীতে পরিণত হচ্ছে না দেবী চৌধুরানী। তার আগে কিন্তু তিনি একজন সাধারণ নারী ছিল, সেটা আমরা উপন্যাসে আমরা যেটা পড়েছি। তো এই ইতিহাসগুলোকে আমাদের জানা দরকার। তো আমার তো খুব ভালো লেগেছে এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসে, যেটা যেই জায়গাটা কিনা ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তোমার কেমন লাগলো? না সত্যি একটা খুব সুন্দর একটা ছুটির দিন হিসাবে এই জায়গায় এসে বেশ ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম। ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে পারা, সেটা অবশ্যই তার একটা আলাদাই স্বাদ। বইয়ের পাতায় পড়েছি অনেক কিছু, তবু ওই সেই জায়গার নিদর্শন সাক্ষ্য হওয়া, এটা একটা রোমাঞ্চকর একটা অনুভূতি। মন্দির দেখা আমাদের হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।